ইসরায়েলে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের অর্ধশতাধিক যুদ্ধ বিমানে তেল আবিবের পাল্টা জবাব আগ্রাসন বন্ধ না হলে আলোচনা নয় ঘোষণা তেহরানের। যতদিন এই আগ্রাসন চলবে কোনো কূটনৈতিক আলোচনায় বসবো না, যুক্তরাষ্ট্রের সাথেও না। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ঢাকায় প্রতিবাদ কর্মসূচি। যে কোনো রকমের বিদ্বেষ ভুলে এই সময় আমাদের ঐক্য গঠন করতে হবে। ওই লক্ষ্যের জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি। বাংলাদেশ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চাইলেন ইরানি রাষ্ট্রদূত। দেড় যুগে ধ্বংস করা হয়েছে দেশের সবকটি প্রতিষ্ঠান, মন্তব্য মির্জা ফখরুলের। গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান বিএনপি মহাসচিবের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে। এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। র্যাব ও ডিজিএফআইয়ের সাবেক 23 কর্মকর্তার নাম গুম কমিশনের রিপোর্টে। 6টি সংস্থার বিরুদ্ধে বিচার বহির্ভূত আটকের মিলেছে প্রমাণ। এক বাহিনী ডিটেইন করছে, আরেক বাহিনী হয়তো রিলিজ করে দিচ্ছে অথবা এক্সিকিউশনে যাচ্ছে। সো এইটা এই প্রক্রিয়ায় হয়ে আসছিল, এখানে প্রত্যেকটা বাহিনী ইনভলভ। দেশজুড়ে একযোগে 4 সংক্রামক ব্যাধির হানা, বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ, নানা সংকট আর রোগীর চাপে বেসামাল সেবা খাত। একটা মানুষকে নিয়ে আসার পর যদি এতক্ষণ সময় লাগে তাহলে তো রোগী এখানেই মারা যাবে। ট্রিটমেন্ট করতে যে আমাদের কখনো কখনো ঝামেলা হয়ে যাচ্ছে, আমরা কিভাবে করব? ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড, আমরা সবাইকে রিকোয়েস্ট করবো ওনারা যেন এই 3টি রোগের কোনটি এটা নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। উজানের ঢলে ফের বাঁধ ভাঙল ফেনীর ফুলগাজীতে। মুহুরীর পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, ভোগান্তিতে 6 গ্রামের হাজারো মানুষ। নওগাঁয় থানায় রক্ষিত ট্রাঙ্ক থেকে হাজতের এইচএসসির প্রশ্ন বের করার ঘটনায় চাঞ্চল্য, 2 পুলিশ সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। এখানে কোনো নেগলিজেন্স বরদাস্ত করা হবে না। এই ক্ষেত্রে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার মতো কোনো বিষয় এখানে ছিল না। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় বসবে না ইরান, এ ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তার দাবি, আলোচনার জন্য ক্রমাগত চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরান অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। সংঘাতের 8ম দিনে নতুন করে ইরানের 35টি মিসাইল স্টোরেজ ও মিসাইল লঞ্চিং সেন্টার ধ্বংসের দাবি করেছে আইডিএফ। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত ইসরায়েলের বেশ কিছু স্থাপনা। ইরানের মিসাইল লঞ্চিং সাইট ধ্বংসের এই নতুন ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। তাদের দাবি, নতুন করে 25টি ফাইটার জেট দিয়ে অভিযান চালিয়ে তাবরিজ ও কেরমানশাহ শহরে ধ্বংস করা হয়েছে অন্তত 35টি সামরিক স্থাপনা। তেহরানে অবস্থিত ইরানের বিশেষ বাহিনীর হেডকোয়ার্টার, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলার দাবিও করেছে তেল আবিব। এছাড়াও ইস্পাহানের পাশাপাশি কাস্পিয়ান সাগর ঘেঁষা ইরানের উপকূলীয় শিল্প এলাকায় চলে আইডিএফের অভিযান। উত্তরাঞ্চলীয় রাশদ শহরেও পাওয়া গেছে বিস্ফোরণের শব্দ। ইরানে হামলা আরও তীব্র করার ঘোষণা দিয়েছে আইডিএফ। অভিযান দীর্ঘায়িত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানায় তারা। আমরা ইরানে হামলার তীব্রতা আরও বাড়াবো। এখনো অনেক টার্গেটে হামলা চালানো বাকি। অভিযান দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছি আমরা। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। ইরানের আরও গভীরে হামলা চালানো হবে।
প্রতিদিনই ইরানের একের পর এক মিসাইল লঞ্চিং সাইট ও স্টোরেজ ধ্বংসের দাবি করছে তেল আবিব। এরপরও কমছে না তেহরানের সক্ষমতা। নিয়মিত তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হানছে ইসরায়েলে। শুক্রবারও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বীরশেবা শহরে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই আবাসিক এলাকা পরিণত হয় অগ্নিগর্ভে। এছাড়াও ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন মিসাইল হামলা চালায় আইআরজিসি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট অবস্থান, যতদিন ইসরায়েলের হামলা চলবে ততদিন কোনো আলোচনায় অংশ নেবে না তারা। যুক্তরাষ্ট্র ক্রমাগত আলোচনার জন্য চাপ দিচ্ছে বলেও দাবি তার। যুক্তরাষ্ট্র আলোচনা চায়, ক্রমাগত আমাদের বৈঠকে বসার বার্তা পাঠাচ্ছে। তবে আমাদের অবস্থান স্পষ্ট, যতদিন এই আগ্রাসন চলবে কোনো কূটনৈতিক আলোচনায় বসবো না, যুক্তরাষ্ট্রের সাথেও না। আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে, আমরা সেটাই করছি। যুক্তরাষ্ট্রকে এই অপরাধের অংশীদার মনে করে ইরান। সংঘাতের 7 দিন পর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির অভিযোগ, ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন পরিপন্থী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরান সরকারের পতন ইসরায়েলের মূল লক্ষ্য নয়, তবে চলমান অভিযানের ফলাফলস্বরূপ ঘটতে পারে প্রশাসনিক পরিবর্তন। ইসরায়েলে এক সম্প্রচার মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইরানের সব পারমাণবিক ও সামরিক প্রকল্প ধ্বংসের উদ্দেশ্য ব্যক্ত করেন তিনি। জানান, খামেনি প্রশাসনকে ক্ষমতাচ্যুত করাটা পুরোপুরি ইরানিদের সিদ্ধান্ত। এ বিষয়ে আলাদা কোনো পদক্ষেপ নেয়ার কথা ভাবেনি ইসরায়েল। অবশ্য চলমান অভিযানের সময় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। ইসরায়েলের মূল উদ্দেশ্য ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস। তাছাড়া দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অগ্রগতি থামানো আমাদের টার্গেট। ইরানের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান। অভিযানের ফলাফলে যদি সরকারের পতন ঘটে, সেটির জন্য ইসরায়েল দায়ী নয়, কারণ প্রশাসনিক পরিবর্তন পুরোপুরি ইরানিদের উপর নির্ভরশীল। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা সে বিষয়ে 2 সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান মুখপাত্র ক্যারোলিন লেভিট। সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে অদূর ভবিষ্যতে ইরানের সাথে আলোচনায় বসা কিংবা না বসার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের। তাই কূটনৈতিক প্রচেষ্টার পথ আরও সুগম করতেই 2 সপ্তাহের সময় বেঁধে দিয়েছে হোয়াইট হাউস। তবে তেহরানের সাথে আলোচনায় বসলে যে কোনো চুক্তির ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধ না করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্টের অনুমোদনের বিষয়টি জানায় একাধিক গণমাধ্যম। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করল রাশিয়া। বুশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে কোনো ধরনের হামলা ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় ডেকে আনতে পারে বলে হুঁশিয়ার করেছেন রোসাটম প্রধান অ্যালেক্সেই লিখাসেভ। এর আগে স্থাপনাটিতে হামলার দাবি করে পরে তা প্রত্যাহার করে আইডিএফ। ইরানের বুশের প্রদেশে অবস্থিত স্থাপনাটি দেশটির একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা রাশিয়ার সহায়তায় নির্মিত। কেন্দ্রটিতে এখনও রাশিয়ার বহু শ্রমিক কর্মরত। স্টেশনের আশপাশের কোথাও কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। আশা করি ইসরায়েল এ বিষয়ে সংযত আচরণ করবে, কারণ তেজস্ক্রিয়তা কোনো সীমানা মানে না। এই ধরনের পারমাণবিক স্থাপনার উপর যে কোনো ধরনের আঘাতই বিপর্যয় বয়ে আনতে পারে, যা মানবজাতির ইতিহাসে সমস্ত পরিচিত পারমাণবিক দুর্ঘটনাকে ছাড়িয়ে যাবে। ইরানের সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ও র্যালি হয়েছে রাজধানী ঢাকায়ও। জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সমাবেশ থেকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। এর জন্য জাতিসংঘকে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিও তোলেন বিক্ষোভরতরা। শুক্রবার জুমার নামাজের পরপরই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে জড়ো হতে থাকে খেলাফত মজলিস, ইসলামী ঐক্যসহ বেশ কয়েকটি দল। মূলত ইরানে ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদ ও নিন্দার পাশাপাশি অবিলম্বে হামলা বন্ধের দাবি ছিল তাদের কণ্ঠে। ইসরায়েলি বাহিনীর এই নেক্কারজনক হামলাকে নজিরবিহীন আখ্যা দেন অবস্থানরতরা। আহ্বান আসে বিশ্ব নিরাপত্তার স্বার্থেই যুদ্ধ বন্ধে অবিলম্বে জাতিসংঘকে জরুরি উদ্যোগ গ্রহণের। 200 কোটি মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে, ইরানের পক্ষে দাঁড়িয়ে আজকে ইসরায়েলকে প্রতিহত করা, তাই ধ্বংস করে দেওয়া। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ
মুছে দিতে হবে। একই দাবিতে প্রতিবাদ সমাবেশ ও র্যালি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। তারা বলেন, ইসরায়েলে আগ্রাসনের বিরুদ্ধে লড়তে বিভেদ ভুলে মুসলিম জাতিকে থাকতে হবে ঐক্যবদ্ধ। আমি মনে করি এই সময়টা আমাদের ঐক্যের, যে কোনো রকমের বিদ্বেষ ভুলে এই সময় আমাদের ঐক্য গঠন করতে হবে। মুসলিম একটা ঐক্যের দরকার এখন, বুঝছেন? এই মুসলিম ঐক্যের জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি। আপনারা মুসলিম হয়ে মুসলমান দেশের শাসক হয়ে মুসলমানদের পাশে দাঁড়াতে পারছেন না, আপনাদেরকে ধিক্কার জানাই। ইরানের পাশে মুসলিম দেশগুলোকে দাঁড়ানোর আহ্বানও আসে সংক্ষিপ্ত সমাবেশে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে র্যালিটি ক্যাম্পাস ঘুরে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে শেষ হয়। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চলমান আগ্রাসন বন্ধে বাংলাদেশ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বাত্মক সমর্থন চায় ইরান। এই অবস্থানের কথা জানিয়ে ঢাকায় ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি বলেন, তাদের সাথে যা হচ্ছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। যুদ্ধবন্ধে যৌক্তিক আলোচনা করতে তেহরান রাজি জানিয়ে এই কূটনীতিক বলেন, অন্যথায় এর ভয়াবহ প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বেই। রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশো। দিন পেরিয়ে সপ্তাহ, 8 দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ। হামলা পাল্টা হামলার পাশাপাশি এই যুদ্ধে সক্রিয় হচ্ছে ইরান ইসরায়েল দুই পক্ষের শত্রু মিত্ররাও। গেল শুক্রবার থেকেই টার্গেট মধ্যপ্রাচ্যের দেশ ইরান। ইসরায়েলের হামলায় সামরিক ও পারমাণবিক স্থাপনা ধ্বংসের পাশাপাশি জীবন গেছে 5 শতাধিক বেসামরিক ইরানির। ধ্বংসযজ্ঞে পরিণত রাজধানী তেহরান প্রায় জনমানব শূন্য। এত বড় নৃশংসতার পরও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ সংস্থাটির নীরব ভূমিকায় বিস্মিত ঢাকায় ইরানের রাষ্ট্রদূত। প্রত্যাশা, ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি সহ সব রাষ্ট্রই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হবে। These aggressions and this armed attack has been any silence is the meaning of the weakening of the pillars of the international law. ইরানে যা হচ্ছে তা যুদ্ধাপরাধ। সব ধরনের আন্তর্জাতিক আইন ও কনভেনশন লঙ্ঘন করছে ইসরায়েল। এসব ঘটনায় নিরাপত্তা পরিষদের নীরবতা বিস্ময়কর। ওআইসি বৈঠকে বসছে। আমরা চাই সব দেশ এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার হোক, কথা বলুক। বাংলাদেশ সহ যেসব দেশ ইরানে ভয়াবহ হামলার নিন্দা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূত বলছেন, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অনেক দূর এগোনোর পর হামলা করেছে তেল আবিব। তবে তেহরান এখন আলোচনার জন্য প্রস্তুত বলেও জানান তিনি। ইরান and America were on the courses and on the process of the negotiations and it was যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা চলছিল। ঠিক তখনই কোনো পূর্ব ঘোষণা ছাড়া হামলা করল ইসরায়েল। আমরা এখনো আলোচনার জন্য রাজি। destroy the way of diplomacy. যুদ্ধবন্ধে কার্যকর উদ্যোগ না নিলে পারস্য উপসাগর তথা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা অনেকের। ইরান বলছে এর প্রভাব দৃশ্যমান হতে পারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে। If their aggression continues and they come to the other fields, possibly economic fields. আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত আসলে কিছু করার নেই। এই অবস্থা চলতে থাকলে তেলের পরিবহন ব্যবস্থায় ভয়াবহ প্রভাব পড়বে, ফলে দামও বাড়তে পারে। আরও কতটা বাড়বে তা আমাদের জানা নেই। ইরানের রাষ্ট্রদূতের আশা, ন্যায় অন্যায় সত্য বনাম মিথ্যার যুদ্ধে বিশ্বের বিবেকবান মানুষ প্রকাশ্যে বা নীরবে তাদের পক্ষেই থাকবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। গত 15 বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে তিনি বলেন, সময় এসেছে নতুন করে দেশ গড়ে তোলার। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে নতুন করে একটি সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশকে নতুন করে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার পরিবেশ ও সুযোগ এসেছে, তাদের প্রতি সবার কৃতজ্ঞ থাকা উচিত।
গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে সেজন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। পোস্টার বাতিল ও নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ইসি, এমন প্রত্যাশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। শুক্রবার বাদাসর কাঁটাবনে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি সহ দেশের সকল মানুষ উন্মুখ হয়ে আছে, খুব শিগগিরই তিনি দেশের মাটিতে ফিরবেন। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি চলছে বলেও জানান আমির খসরু। কোনদিন উনি কোন রকমের স্বৈর শাসকের সাথে, গণতন্ত্রের বিরোধী কোন শক্তির সাথে উনি কম্প্রোমাইজ করেন না। সুনির্দিষ্ট তারিখ তারেক রহমান সাহেব বলবেন, তবে উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছে। উজানের ঢলে ফেনীতে আবারও ভাঙল মুহুরী নদীর বাঁধ। এতে প্লাবিত ফুলগাজীর নিম্নাঞ্চল। বাসাবাড়ি, রাস্তাঘাট ডুবে যাওয়ায় অন্তত 6 গ্রামের মানুষ দুর্ভোগে। অনেকে আশ্রয় নিয়েছেন অন্যত্র, কারো কারো বাসায় জ্বলেনি চুলা। প্রতি বছরই বর্ষায় বাঁধ ভেঙে যাওয়ায় ক্ষোভ জানান তারা। এছাড়া নদীর পানি বেড়ে ডুবেছে পরশুরামের কিছু নিম্নাঞ্চলও। বাঁধ ভেঙে এভাবে লোকালয়ে ঢুকছে উজানের ঢলের পানি, ডুবছে নিম্নাঞ্চল, ভোগান্তিতে মানুষ। কয়েকদিনের টানা বৃষ্টি সাথে উজানের ঢল, এতে বাড়ছে মুহুরী নদীর পানি। বৃহস্পতিবার রাতে ফুলগাজীর উত্তর বড়াইয়া এলাকায় বাঁধ ভেঙে যায়, হু হু করে লোকালয়ে ঢুকতে থাকে পানি। বহুবার আইয়ে খালি এটা ঠিকই করবো, ঠিকের বেলা কিছু হয় না। এটা আমার ঘরের ভিতরে পানি, পুরা গ্রাম বণিক পাড়া বাবালিত হয়ে গেছে পানিতে। পানি বোর্ড, উন্নয়ন বোর্ড আসে, 80 রেজার দিই, বালি কয়েকটা মারে দিই, টাকাটা নিয়ে যায়, সরকারি টাকাটা। সামান্য মতো চাকরি করে একটা ঘর তৈরি করেছি, ঘরটা মাটি সরে যে ঘরটা যে কোনো সময় এটা পড়ে যেতে পারে আর কি। উত্তর বড়াইয়ার পাশাপাশি দক্ষিণ বড়াইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর সহ বেশ কিছু এলাকায় নিম্নাঞ্চল এর মধ্যে প্লাবিত হয়েছে। বাসা বাড়িতে উঠেছে পানি, অনেকে আশ্রয় নিয়েছেন অন্যত্র। ফুলগাজী বাজারেও পানি উঠায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এছাড়া মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে পরশুরামের নিম্নাঞ্চল। প্রতি বছরে তো আমাদের এই দুর্ভোগ হয়। তো বৃষ্টি হইলে আমরা নদীর পানি যেখান দিয়ে পারে ওইখান দিয়ে আপনার ভাঙন দিয়ে এরকম পানি উঠে পড়ে। আমাদের বাড়িঘরে পানি ঢুকছে, আমরা রান্না বাড়া করতে পারতেছি না, আমরা বিষম অসুবিধা পাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড বলছে, উজানের ঢলে বাঁধের বেশ কয়েকটি স্থান ঝুঁকিতে পড়েছে। দ্রুতই মেরামত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন নির্বাহী প্রকৌশলী। যতক্ষণ পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন করে নদীর গড়প্রস্থ 100 মিটারে না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত এখানে বন্যার ঝুঁকি থেকেই যাবে। এই ব্যাপারে স্থানীয় জনগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সব পক্ষ থেকেই প্রচেষ্টা থাকতে হবে যাতে এই প্রকল্প তাড়াতাড়ি বাস্তবায়ন করা যায়। বাড়ির চারপাশে দেখা যাচ্ছে পানি আর পানি, তাই এই গবাদি পশুগুলোর স্থান হয়েছে ঘরের ছাদে। তবে কিছুটা আশ্রয় মিললেও এখন দেখা দিয়েছে খাবার সংকট। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। একসঙ্গে হানা দিয়েছে 4টি সংক্রামক রোগ। ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা আর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ঝুঁকি বাড়ছে বয়স্ক ও আগে থেকে নানা রোগে আক্রান্তদের। জ্বরের প্রকোপ দেশ জুড়ে। স্বাস্থ্য বিভাগের পরামর্শ, জ্বর হলে অবহেলা না করে শুরুতেই চিকিৎসকের কাছে যেতে হবে। শুক্রবার সকাল 11টা, মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালের জরুরি বিভাগ। ছুটির দিনের রোগীর এই ভিড় স্বাভাবিক নয়। গত এক সপ্তাহে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ। আক্রান্তদের অনেকেই আসছেন ঢাকার বাইরে থেকে।
প্রায় সব রোগী এসেছেন জ্বর নিয়ে। আক্রান্তদের পরীক্ষা করে ইনফ্লুয়েঞ্জা ছাড়াও ডেঙ্গু, করোনা, চিকুনগুনিয়া শনাক্ত হচ্ছে। লক্ষণ অনুযায়ী দেয়া হচ্ছে চিকিৎসা। 4 ধরনের রোগী, তাই বাড়তি চাপ, যা সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। জ্বর নিয়ে আসছি, জ্বর বেশি করে 102 মাপছি এক জায়গায়, তার শরীরে ব্যথা করে, গিরা ব্যথা করে, যার জন্য টেস্ট করার জন্য। ডাক্তারের সিরিয়াল এখানে 12 জন আমার আগে ছিল, এখন 14 জন। এখান থেকে সিরিয়ালও শেষ হইতেছে না। একটা মানুষকে নিয়ে আসার পর যদি এতক্ষণ সময় লাগে তাহলে তো রোগী এখানেই মারা যাবে। ডাক্তার বেশি থাকতে আরো 2-1 ডাক্তার থাকতে একটু তাড়াতাড়ি করে, না আপনি যদি 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা এখানে বসে থাকে তাহলে আমার রোগী, আমি সিরিয়াস অবস্থা থাকলে ওই রোগীর কি অবস্থা হইতে পারে। নতুন করে কোভিডের একটা নতুন ভেরিয়েন্ট ছড়াচ্ছে, নতুন করে। এটা যেহেতু কোভিডের হাসপাতাল এবং সেখানে ডেঙ্গুরও হচ্ছে, তো আমরা বুঝতে পারলাম না কোনটা কোভিডের লাইন, কোনটা ডেঙ্গুর লাইন। সাইন সিমটম বা বায়োকেমিক্যাল টেস্ট বলছে ডেঙ্গি, কিন্তু আমরা অনেক সময় NS1 নেগেটিভ পাচ্ছি। তখন একটু কনফিউজ হয়ে যাচ্ছে এটা আসলে কি। আবার এই পেশেন্টগুলোরই কিছু কিছু চিকুনগুনিয়ার মতো আসছে, প্রচণ্ড জয়েন্ট পেইন নিয়ে আসছে। তখন ট্রিটমেন্ট করতে যে আমাদের কখনো কখনো ঝামেলা হয়ে যাচ্ছে, আমরা কিভাবে করব। গত 1 সপ্তাহে 1200 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত এই সংখ্যা প্রায় 7000। প্রাণ গেছে 30 জনের। ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। 2 মাসে মারা গেছেন 7 জন। গড়ে প্রতিদিন শনাক্ত 40 জন। আমাদের একটি মাত্র মেসেজ, যে কোনো জ্বরে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা ডেঙ্গু কিনা, এবং এই একই সঙ্গে 3টা রোগ পাশাপাশি আছে, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড। আমরা সবাইকে রিকোয়েস্ট করবো যে যাদেরই জ্বর, গলা ব্যথা বা যেই সর্দি, যেই লক্ষণগুলো কাছাকাছি, এগুলো যে কোনোটা হলে ওনারা যেন এই 3টি রোগের কোনটি এটা নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। গত কয়েক মাস ধরেই অর্থ সংকটে দেশের স্বাস্থ্য খাত। অনেক হাসপাতালে ডেঙ্গু ও করোনা পরীক্ষা করা যাচ্ছে না। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। গুম কমিশনের তদন্ত রিপোর্টে এসেছে 23 ঊর্ধ্বতন কর্মকর্তার নাম। তারা র্যাব ও ডিজিএফআই এর সাবেক কর্মকর্তা। গুম থেকে ফিরে আসা 2 ভুক্তভোগীর আদ্যোপান্ত তদন্ত করতে গিয়ে তাদের নাম পেয়েছে তদন্ত কমিশন। রিপোর্টে এসেছে 6টি সংস্থা 3 ধাপে 16 বছর ধরে এসব গুম করেছে। কমিশনের রিপোর্টের ভিত্তিতে রিপোর্ট করেছেন সহকর্মী মনিরুল ইসলাম। ব্যারিস্টার আরমান যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দেয়া মীর কাশেম আলীর ছেলে। তার বাবাকে ফাঁসি দেবার আগে একটা সময় আরমানকে ধরে নিয়ে এই সেলে গুম করে রাখা হয়। প্রায় 8 বছর পর মুক্ত হন তিনি। আরমানের এই ঘটনা তদন্ত করতে গিয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশন ধারণা করেছিল তাকে হয়তো আয়না ঘরে রাখা হয়েছে, কিন্তু তার সাক্ষ্য অনুযায়ী প্রমাণ মেলে তাকে আয়না ঘরে নয়, রাখা হয়েছে র্যাবের TFI সেলে, যার কোড নাম ছিল হাসপাতাল বা ক্লিনিক। আরমান গুম আছে এটার সাথে জড়িত এবং তা পরে জেনেও কোনো ব্যবস্থা না নেয় র্যাবের বেশ কয়েকজন কর্মকর্তার নাম এসেছে তদন্ত কমিশনের রিপোর্টে। একটা বাহিনী অ্যাবডাক্ট করছে, এক বাহিনী ডিটেইন করছে, আরেক বাহিনী হয়তো রিলিজ করে দিচ্ছে অথবা এক্সিকিউশনে যাচ্ছে। সো এইটা এই প্রক্রিয়ায় হয়ে আসছিল। এখানে প্রত্যেকটা বাহিনী ইনভলভ মোরলেস, বিশেষ করে ইন্টেলিজেন্স উইংগুলো, DGFI বা র্যাবের যে ইন্টেলিজেন্স উইং, তারা এটা কন্টিনিউয়াসলি করেছে ওভার দ্য টাইম পিরিয়ড ফ্রম 2009 টু 5th অগস্ট। কমিশনের রিপোর্টে আরেকটি ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে, সেটা সাবেক সেনা কর্মকর্তা ও জামাত নেতা গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার অবসর আজমির গুমের ঘটনা। রিপোর্ট বলছে আজমি যতদিন গুম ছিলেন সেই সময় DGFI এর দায়িত্ব ছিলেন 5 মহাপরিচালক এবং 1 জন পরিচালক, যাদের সবাইকে 5 আগস্টের পর চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। গোয়েন্দা সংস্থাটির জয়েন্ট ইন্টারোগেশন সেল বা JCI এর কোড নাম ছিল আয়নাঘর। DGFI এর এই ফ্যাসিলিটিটার আগে কোড নাম ছিল ব্ল্যাক হোল। তারপরে পরবর্তীতে 2009 অনওয়ার্ডস কোনো একটা সময়ে এটার নাম দেওয়া হয়েছে, তাদের দেয়া নাম হলো আয়নাঘর। তো আমরা একটা প্রোফাইল তৈরি করে আমাদের যে অফিসার যারা ছিলেন তাদের সাথে আমরা শেয়ার করতে শুরু করি। এটা সকল এজেন্সি, আমাদের এটা DGFI ছিল, এটা আমাদের জানা ছিল না। আমরা এটা র্যাবকেও দিয়েছি, আমরা এটা DGFI-কেও দিয়েছি। র্যাবের একজন অফিসার সর্বপ্রথম বলেন আমাদেরকে, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, যে উনি এই ফ্যাসিলিটিটা চিনেন বিকজ উনি একজন ডিটেনিকে ওখানে ড্রপ করেছিলেন। এরপর থেকে আর কি আমরা জানতে পারি যে এই ফ্যাসিলিটিটা এক্সিস্ট করে।
কমিশনের রিপোর্টে শুধু 2টি ঘটনার তদন্তে এই 22 জনের নাম এসেছে। তবে চৌধুরী আলম, ইলিয়াস আলী বা সাজেদুল সুমনের মতো বড় বড় ঘটনার আদ্যপান্ত এখনও তদন্ত হচ্ছে। কমিশনের শেষ রিপোর্টে 2009 থেকে 2024 পর্যন্ত গুমের সাথে জড়িত ও দায়ী আরও কর্মকর্তার নাম আসবে বলে জানিয়েছেন কমিশন সদস্যরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। কবে শেষ হবে শিশু পার্কের কাজ জানে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। চলছে ভূমি উন্নয়নের কাজ, বাকি রয়ে গেছে রাইডের অবকাঠামো, টেন্ডার সহ পুরো প্রক্রিয়া। নকশার পরিবর্তন না হলেও কমবে খরচ। পার্কে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পে কংক্রিটের ভূগর্ভস্থ পার্কিং এর কাজ এখনও শেষ হয়নি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সবুজ ধ্বংস করে কংক্রিটের স্থাপনা নির্মাণে জড়িতদের শাস্তির আওতায় আনা দরকার। শাকিল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ সুমন। একসময় পার্কটি ছিল রাজধানীর শিশুদের আনন্দের এক জায়গা। 2019 সালের জানুয়ারিতে নোটিশ দেয়া হয় বন্ধের। এতদিনে পড়ে গেছে ধুলোর আস্তরণ, আর ভেতরের দৃশ্য তো যুদ্ধ বিধ্বস্ত জনপদের। ভেঙে ফেলা হয়েছে আগের রাইডগুলোর বেশিরভাগ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ভূগর্ভস্থ পার্কিং তৈরির কাজ চলছে এখানে। 397 কোটি টাকার প্রকল্পটি শেষ হয়নি 7 বছরে। কবে শেষ হবে জানতে চাইলেও সাড়া মেলেনি মন্ত্রণালয়ের। প্রকল্প পরিচালক যুগ্ম সচিব প্রণব কুমার সাহাকে বারবার ফোন করা হলেও সাড়া দেননি। প্রকল্প এলাকায় এখনো চলছে অবকাঠামো নির্মাণের কাজ। এক জায়গায় খোঁড়া হয়েছে বিশাল গর্ত। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পার্কিং এর কাজ শেষ হলে শিশু পার্কের রাইড স্থাপনের কাজ শুরু করবে দক্ষিণ সিটি। কংক্রিটের আচ্ছাদনের অংশ বাদে বাকি জায়গায় বসবে রাইডগুলো। এরই মধ্যে বুয়েটের কাছে পার্কের বিষয়ে পরামর্শ চেয়েছে দক্ষিণ সিটি। পুনর্মূল্যায়ন হতে পারে 603 কোটি টাকার শিশু পার্ক প্রকল্পটি। কিছু কাজ এদিক সেদিক হলেও বদল হচ্ছে না মূল নকশা। ডিজাইন রিভাইজ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা ডিজাইন রিভাইজ করব না। কবে শেষ হবে এই বিষয়ে আমি আপনাকে কোনো ধারণা দিতে পারবো না এখন পর্যন্ত। কারণ হলো বুয়েট থেকে ডিজাইন কিভাবে আসবে, স্পেসিফিকেশন কিভাবে আসবে, তারপরে টেন্ডার হবে, সেই টেন্ডার অনুযায়ী বিদেশ থেকে মাল আসবে। অতএব এটা একটা লং প্রক্রিয়া। বাজেট কি এই থাকছে নাকি এটা বাড়বে কমবে? আমি যতটুকু জানি কমতে পারে, বাড়ার সম্ভাবনা নেই। শিশু পার্কের জায়গার সবুজ ধ্বংস করে পার্কিং এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল। বলছেন এটি অপরিকল্পিত। সেখানে প্রচুর হিট জেনারেট করবে। শিশু পার্কে মানুষ আসে তো একটু আরামের জন্য, স্বস্তির জন্য। সেফ পাগলামির মাধ্যমে আমরা শিশু পার্কটা ধ্বংস করে দিলাম এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, গণপূর্ত, সিটি কর্পোরেশন সবাই মিলে পাগলামিটা একত্রে করলো। কেউ জানে না কি হচ্ছে। তাহলে এই একটা ছোট মানে সহজভাবে একটা প্ল্যান করা উচিত, যে প্ল্যানটা জনগণকে দেখিয়ে মতামত নিয়ে দ্রুত 1-1.5 বছরের বেশি পার্কটা নেওয়া উচিত না। ইতিমধ্যে 7 বছর পার হয়েছে। পার্কিং এবং শিশু পার্ক তৈরি করতে এখানে চলছে রীতিমতো ধ্বংসযজ্ঞ। অথচ পুরনো পার্কটির এই জায়গা ছিল সবুজ। গাছের ছায়ায় রাইডগুলোতে খেলতে আনন্দ পেত শিশুরা। একদিকে পার্কের সবুজ ধ্বংস করে তৈরি করা হয়েছে বিশাল কংক্রিটের আচ্ছাদন, অন্যদিকে দীর্ঘদিনেও কাজ শেষ হয়নি এই প্রকল্পের। এই প্রকল্পটি অনাচারের এক উৎকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি শিশুদের খেলার জায়গা ধ্বংস করায় বিরক্ত নগরবাসী। তাদের প্রশ্ন, এই প্রকল্পের কাজ শেষ হবে কবে? শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার 2 ছাত্রকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র শান্ত, তারা আদনান ও স্বাগত দাস পার্থ। বিকেলে তাদের আদালতে হাজির করে পুলিশ। পরে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি থানায় ভুক্তভোগী ছাত্রী দায়েরকৃত এজাহারে উল্লেখ, ঈদের আগে এক অনুষ্ঠান থেকে ফেরার পথে তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে সুরমা আবাসিকের মেসে নেওয়া হয়। পরে যৌন নির্যাতন ও ভিডিও ধারণ করে অভিযুক্তরা। সে সময় ভয়ে চুপ থাকলেও পরে সহপাঠীদের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে অভিযোগ দেন ভিকটিম। পরে থানায় অভিযোগ দেন তিনি। নওগাঁয় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে তোলপাড় সামাজিক মাধ্যম। থানায় রক্ষিত ট্রাঙ্ক থেকে এক হাজতি পরীক্ষার প্রশ্নপত্র বের করে ফেলেন। ঘটনাটির তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কাল ঘটনাস্থল পরিদর্শনে যাবে শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধি দল।
পুলিশ জানায় ধামিরহাট থানায় রক্ষিত ছিল এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র। আগামী ২৬ জুন থেকে এই পরীক্ষা শুরু হবে। তার আগে বুধবার রাতে সেখানে এক হাজতিকে রাখা হয়। রাতে কোনো এক সময় বাক্স খুলে প্রশ্নপত্র বের করে ফেলেন এই হাজতি। উপজেলা পরীক্ষা কমিটির কাছে ঘটনাটি ধরা পড়ে। কোনো প্রশ্নপত্রের কপি বা ছবি বাইরে ছড়িয়ে পড়েনি বলে দাবি করেছে পুলিশ সুপার। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা। এরই মধ্যে দায়িত্বে অবহেলার দায়ে থানার একজন সাব ইন্সপেক্টর ও একজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি। তদন্ত রিপোর্টের উপর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হবে। এখানে কোনো নেগলিজেন্স বরদাস্ত করা হবে না। এই ক্ষেত্রে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার মতো কোনো বিষয় এখানে ছিল না। এটা ওখানে যে আসামি রাখা হয়েছিল, এই আসামি এই অঘটনটা ঘটাইছে। যেখানে নিরাপদ প্রশ্নটা রাখা হয়েছে সেইখানে আসামিটা ঢোকানো ঠিক হয় নাই। এটা হলো মূল ফর্মুলা। বান্দরবানের লামায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার হয়েছে জনসংহতি সমিতি জেএসএস এর ৯ সদস্য। ভোরে গোপন তথ্যের ভিত্তিতে টঙ্কাবতী ইউনিয়নের পুনর্বাসন চাকমাপাড়া ও ইম্যানুয়েল ত্রিপুরা পাড়ায় অভিযান চালায় আলীকদম সেনা জোনের সদস্যরা। গ্রেফতার করা হয় জেএসএস এর ৯ সদস্যকে। তারা দীর্ঘদিন চাঁদাবাজি, ডাকাতি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে সেনাবাহিনী। অভিযানে অস্ত্র, মোবাইল ফোন সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের হস্তান্তর করা হয়েছে থানায়। আত্মপ্রকাশ করল বাংলাদেশ রিপাবলিক পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল। বিকেলে জাতীয় শহীদ মিনারে বেলুন উড়িয়ে দলের যাত্রা শুরু করেন জুলাই শহীদ আনাসের বাবা মা। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসানকে সভাপতি ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ রাজিবুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যদের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ সময় দলটির নেতারা বলেন, ৭১ ও ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এগিয়ে যাবে নতুন এই রাজনৈতিক শক্তি। প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের আহ্বান জানান তারা। নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেছি। বাংলাদেশ রিপাবলিক পার্টি ক্ষমতার রাজনীতি নয়, ভোটের রাজনীতি নয়, আমরা জনগণের রাজনীতি করতে এসেছি। আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই। যারা আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক স্থাপন করবে, সকলেই আমাদের বন্ধু। আমরা ন্যায্যতার ভিত্তিতে সকলের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই। আপনি ক্ষমতার বাহিরে গিয়েও কিভাবে জনগণের সেবা করতে পারবেন এবং সেই সেবার মাধ্যমে কিভাবে আপনি জনতার মন জয় করতে পারবেন, সেজন্য বাংলাদেশ রিপাবলিক পার্টি গঠিত হয়েছে। গাজায় শিশুদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালানোর দায়ে আবারও ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। টানা দ্বিতীয় বছরের মতো কালো তালিকাভুক্ত করা হয়েছে ইসরায়েলকে। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ জানায়, সংঘাতপূর্ণ এলাকাগুলোতে শিশুদের উপর নৃশংসতা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে গাজা ও পশ্চিম তীরের শিশুরা। বাৎসরিক এ প্রতিবেদন বলছে, ২০২৩ সাল থেকে পরবর্তী ১৮ মাসে গাজায় শিশুদের প্রতি প্রায় ৪১,৫০০ সহিংসতার ঘটনা চিহ্নিত করেছে জাতিসংঘ। এর মধ্যে শিশু হত্যা, হামলা, যৌন নির্যাতন সহ বিভিন্ন অপরাধ ঘটিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। হামলা চালানো হয়েছে হাসপাতাল ও বিভিন্ন এলাকায়। গাজাবাসীর মতো নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে বেড়াচ্ছে ইসরায়েলিরা। ফিলিস্তিনিদের নিয়ে উপহাস করা ইসরায়েলিরা এখন ইরানের মিসাইল হামলার আতঙ্কে দিন পার করছে। বাধ্য হয়ে আশ্রয় নিচ্ছে বাংকার, পাতাল স্টেশন, বম্ব শেল্টারের মতো জায়গায়। আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আকুতি প্রতিটি ইসরায়েলের। প্রাণ বাঁচাতে এভাবে যে ভূগর্ভস্থ স্টেশনে আশ্রয় নিতে হবে তা কি কখনো ভেবেছিল ইসরায়েলিরা? যে ফিলিস্তিনিদের উৎখাত করে তাদের ভূখণ্ড দখল করেছিল ইসরায়েলিরা, তারাই আজ ঘরবাড়ি ছেড়ে খুঁজে বেড়াচ্ছে নিরাপদ আশ্রয়। টানা ৮ম দিনের মতো চলমান ইরান ইসরায়েল উত্তেজনা। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিদিনই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েলের হাসপাতাল, আবাসিক এলাকাসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। একের পর এক আক্রমণে দিশেহারা ইসরায়েলিদের অবস্থা। গত এক সপ্তাহ ধরে আমিও আমার পরিবার ট্রেন স্টেশনে বসবাস করছি। আমার বাসায় একটি সুরক্ষিত কামরা থাকার পরও বোমা পড়তে দেখে এত আতঙ্কিত হয়েছে যে এখানে চলে এসেছি। কোনো রকম অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে প্রস্তুত নই আমি। সারা রাত সাইরেনের শব্দ শুনে আতঙ্কে ঘুমাতে পারি না। যে কোনো সময় হামলা হতে পারে, এই ভয় মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। শেষমেশ মেট্রো স্টেশনে আশ্রয় নিলাম। তাই বাধ্য হয়ে দিশেহারা ইসরায়েলিরা লুকাচ্ছে বম্ব শেল্টারে। কেউ বা আবার আশ্রয় নিচ্ছে বাংকার, পাতাল মেট্রো স্টেশনের মতো জায়গাতেও। আমি খুবই আতঙ্কিত। আমি জানি না ভবিষ্যতে কি হতে যাচ্ছে আমাদের সাথে। পুরো বিষয়টা দুঃস্বপ্নের মতো ঠেকছে। আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই।
মাত্র 8 দিনের মাথায় নাজেহাল ইসরায়েলিদের অবস্থা। একসময় শক্তভাবে দাবি করা নিজেদের প্রতিশ্রুত ভূখণ্ড থেকে মরিয়া হয়ে খুঁজছে পালানোর পথ। দ্রুত এ সংঘাত বন্ধ করে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় ইসরায়েলের মানুষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে ঢুকে ভাঙচুর চালিয়েছে ফিলিস্তিনিপন্থী 2 বিক্ষোভকারী। গাজায় আগ্রাসনের জেরে ক্ষুব্ধ আন্দোলনকারীদের হামলায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে অন্তত 2টি সামরিক বিমান। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে প্যালেস্টাইনের অ্যাকশন নামের একটি সংগঠন। তারা জানায়, ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্সের অক্সফোর্ডশায়ারে অবস্থিত বিমান ঘাঁটিতে ঢুকে পড়েন ওই 2 বিক্ষোভকারী। বৈদ্যুতিক স্কুটিতে চড়ে রানওয়েতে প্রবেশ করেন তারা। পরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিমানের গায়ে লাল রং ছিটিয়ে দেন, পরে চালান ভাঙচুর। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।